নমস্কার। খবরদার কথা নয়, এই সন্ধ্যায় এমন একটা খবর নিয়ে আপনাদের কাছে এসেছে যে খবরটা আপনারা বিকেলেই পেয়ে গিয়েছেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। আজ দুপুর 3টের সময় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার সম্পর্কে যারা খবর রাখেন, এই দেশের নামী সাংবাদিক, নামী পার্লামেন্টারিয়ানরা তারা এক কথায় বলেন, 3টি শব্দ ব্যবহার করেন। 1, প্র্যাগম্যাটিক কমিউনিস্ট; 2, অ্যান ইন্টেলেকচুয়াল জায়েন্ট; 3 নম্বর, বিল্ডার অফ কোয়ালিশন গভর্নমেন্ট। আমরা সীতারামকে খুব কাছ থেকে দেখেছি, ব্যক্তিগতভাবে আমি একাধিক ইন্টারভিউ করেছি, একাধিক ভাষাও বলতে পারতেন। আমাদের সঙ্গে যদিও হিন্দি এবং কিছু কিছু বাংলা শব্দ ব্যবহার করে ইন্টারভিউ করতেন, কিন্তু অসাধারণ একজন ব্যক্তিত্ব, যাকে কাছ থেকে দেখার সুবিধার্থে বলি যে কোনো বিষয়ে প্রশ্ন এবং তার উত্তর অকপটে দিতে পারতেন। মনে হতো হয়তো তিনি প্রশ্নটা আগেই জানতেন, অথবা এই প্রশ্ন সম্পর্কে তিনি দীর্ঘ পড়াশুনো করে এসেছেন। এই হেন একটি মানুষ এই দেশের এবং এই রাজ্যের সঙ্গে বিশেষ করে ওতপ্রোতভাবে যেভাবে জড়িত ছিলেন, তা দু একটি কথার মাধ্যমে শেষ করা যাবে না। আজকে তাকে নিয়ে দু এক কথা বলবো। আমরা অনুরোধ করেছিলাম রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে একটু কথা বলার জন্য। একটা কথা যদি আমরা শুনি তার অভিজ্ঞতা থেকে। পুরুষোত্তমটা সীতারাম ইয়েচুরি দীর্ঘ কমিউনিস্ট আন্দোলন এবং তার 1975 সালে উনি সদস্যপদ পান কমিউনিস্ট আন্দোলনে, কমিউনিস্ট পার্টিতে। এরপরে তার দীর্ঘ সময় চলে গিয়েছে। তার আগে থেকেই তিনি এই যে স্বীকৃত অবস্থাটা, কমিউনিস্টের যে বিষয়টা, এটার সঙ্গে তিনি জড়িত ছিলেন। আপনি কতটুকু ব্যাখ্যা করবেন এই কমিউনিস্ট আন্দোলনের একজন সামনের সারির নেতা চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে দেশের কমিউনিস্ট আন্দোলনের ভবিষ্যৎটা কীভাবে ভাবছেন? প্রথমত, সীতারাম ইয়েচুরির জীবনাবসান অত্যন্ত দুঃখজনক এবং সারা দেশের অসংখ্য মানুষের সাথে আমিও ব্যক্তিগতভাবে শোকাহত এবং ব্যথিত। কদিন ধরে আমি সীতারাম ইয়েচুরির অসুস্থতাজনিত সংবাদে নজর রাখছিলাম। আশঙ্কা হচ্ছিল, আশঙ্কা বাড়ছিল, কিন্তু আজকে আশঙ্কা নির্মম সত্যে পরিণত হয়েছে যখন বিকেল বেলা 4টা নাগাদ আমি জানতে পারলাম সীতারাম ইয়েচুরির জীবনাবসান হয়েছে। এখন এটা শুধুমাত্র সিপিআইএম দলের ক্ষতি আমি বলবো না। সিপিআইএম দল তাদের সাধারণ সম্পাদককে হারিয়েছেন। এর জন্য আমি সিপিআইএম দলের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক, নেতৃবৃন্দ, দরদি, তাদের প্রত্যেককে আমার সমবেদনা জানাচ্ছি। আমরা যদিও সিপিআইএম দলের সাথে যুক্ত নই, কিন্তু আমরাও এই দলের বাইরে, আমরা যারা সাধারণ মানুষ, যারা গণতন্ত্রে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বিশ্বাস করি, আমরাও সবাই একইভাবে কমরেড ইয়েচুরির এই মৃত্যুতে শোকাহত, ব্যথিত এবং আমরা যন্ত্রণা কাতর। এই সময়ে সীতারাম ইয়েচুরির মতো নেতৃত্বের বড় প্রয়োজন ছিল। ভারতবর্ষের রাজনীতির জগতে এক কথায় বলা যায় নক্ষত্র পতন হয়েছে। আর সীতারাম ইয়েচুরির সাথে ব্যক্তিগত সান্নিধ্যে আসার আমার সুযোগ হয়নি, কিন্তু ব্যক্তিগত সান্নিধ্য না থাকলেও যেহেতু আমি রাজনীতি ছাত্র, ইয়েচুরি সম্পর্কে আমি খোঁজখবর রাখতাম, তার লেখা, তার বইপত্র, বক্তৃতা পড়তাম, তার দলের
কাজকর্মেরও আমরা খোঁজখবর রাখতাম। সেদিক থেকে আমি বলবো চুরি সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, প্রথমত একটা কথা আমাদের অনেকেই আমরা জানি না যে চুরি কিন্তু দ্বাদশ মান পরীক্ষায় সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে সর্বভারতীয় স্তরে প্রথম হয়েছিলেন। এটা কিন্তু কম কথা নয়। এবং পরবর্তী সময়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। জেএনইউতে পড়ার সময় ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। তখন জেএনইউ ছিল বামপন্থী রেডিক্যাল রাজনীতির একদম বলা যায় একটা উর্বর ক্ষেত্র। এমার্জেন্সির পরে সীতারামের নেতৃত্বে জেএনইউর ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীর বাড়ি গিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল জেএনইউর আচার্য থেকে। এটা আমরা জানি। সেই জেএনইউ থেকে ছাত্র রাজনীতি, মার্ক্সবাদী দীক্ষা, মার্ক্সবাদে আকৃষ্ট হওয়া, পরবর্তী সময়ে সিপিআইএমের সাথে যুক্ত হওয়া এবং খুব অল্প সময়ে অতি দ্রুত সিপিআইএমের তৎকালীন নেতৃত্বে যারা ছিলেন, সুরজিৎ, কমরেড এইচ.কে. সুরজিৎ, ইএমএস নাম্বুদ্রিপাদ, বাসপ্পন নাইয়া, রণদীবে, তাদের সুনজরে পড়েন মেধার গুণে, সাংগঠনিক দক্ষতার গুণে এবং খুব দ্রুত সিপিআইএমের নেতৃত্বে শীর্ষে চলে যান। এবং পরবর্তী সময়ে 2015 সনে সিপিআইএম দলের সাধারণ সম্পাদক ছিলেন, এখনও সাধারণ সম্পাদক থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং সিপিআইএম দলের আন্তর্জাতিক বিভাগ দেখতেন। সেই কারণে 80-র দশকের শেষ থেকে 90-এর দশক অবধি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে সিপিআইএম দলের দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে চুরি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জ্যোতিবাবুর সাথে হাভানায় গিয়ে ফিদেল কাস্ত্রোর সাথে দেখা করা, আন্তর্জাতিক ক্ষেত্রেও কমিউনিস্ট রাজনীতির মহলে, বামপন্থী রাজনৈতিক মহলে সীতারাম ইয়েচুরি ভারতবর্ষের একজন কমিউনিস্ট বামপন্থী নেতা হিসাবে অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত সমাদৃত। এবং এটা শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে নয়, বলবো এই ভারতীয় উপমহাদেশ অনেকেই জানেন না, নেপালের বামপন্থী রাজনীতির সাথেও কিন্তু ইয়েচুরির একটা গভীর সম্পর্ক আছে। নেপালে বামপন্থীদের ইউনিফিকেশন করার ক্ষেত্রেও বামপন্থী দলগুলো যে একসময় ঐক্যবদ্ধ হয়েছিল, অনেকগুলো কমিউনিস্ট পার্টি ভেঙে একটা কমিউনিস্ট পার্টি হয়েছিল, পরবর্তী সময় তারা সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছিল, তারা সশস্ত্র সংগ্রাম পরিত্যাগ করেছিল, তারা সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করলো। এই ক্ষেত্রে কিন্তু ইয়েচুরি ভারত সরকারের প্রতিনিধি হিসাবে এবং একজন কমিউনিস্ট নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবং নেপালের সব রাজনৈতিক মহলেই ইয়েচুরির গ্রহণযোগ্যতা আছে। সেই জন্য ভারত সরকারও কিন্তু ইয়েচুরির সাহায্য নিয়েছিল। তার দক্ষতা এই ক্ষেত্রে এগুলো নিদর্শন। এবং যে কথাগুলো বললেন, অত্যন্ত মেধাবী, সেমিনারে ভালো বক্তা, জনসভার বক্তা ততটা আকর্ষক বলে আমার মনে হয় না, কিন্তু সেমিনারে খুবই ভালো বক্তা, মেধাবী, অনেকগুলো ভাষা জানতেন, দুবারের সাংসদ ছিলেন, রাজ্যসভার দক্ষ সাংসদ ছিলেন। আমাদের মনে আছে যখন ইয়েচুরির দুটো টার্ম শেষ হলো, তখন পশ্চিমবঙ্গ থেকে ইয়েচুরি নির্বাচিত হয়েছিলেন। সিপিআইএম দলের পক্ষে পশ্চিমবঙ্গ থেকে আবার ইয়েচুরিকে নির্বাচিত করার সুযোগ ছিল না, কিন্তু কংগ্রেস দলের নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব, তারা কিন্তু প্রস্তাব দিয়েছিল আমরা ইয়েচুরিকে সংসদে পশ্চিমবঙ্গ থেকে পাঠাতে রাজি আছি, আমরা আমাদের ভোট দেব। কারণ অন্যান্য সমস্ত বিরোধী দলগুলো মনে করেছিল ইয়েচুরির উপস্থিতি সংসদ অত্যন্ত জরুরি। এই যে বিজেপির ফেসিবাদ, বিজেপির বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ের ক্ষেত্রে সংসদে, রাজ্যসভায় ইয়েচুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগদান এবং অবদান রেখেছিলেন। সেই কারণে সিপিআইএম দলের মধ্যে তাদের দলের নীতি ছিল যে 2 টার্মের বেশি 3 টার্ম কাউকে এমপি করা যাবে না, এবং ইয়েচুরিকে এমপি করা যাবে না। এবং ইতিমধ্যে ইয়েচুরি পার্টির সাধারণ সম্পাদক হয়ে গেছেন। কিন্তু তখন কিন্তু সিপিআইএম দলের বাইরে থেকে, কংগ্রেস দলের তরফ থেকে, অন্যান্য বিরোধী দলগুলোর তরফ থেকে বারবার সিপিআইএমের কাছে আবেদন করা হচ্ছিল যে আপনারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, ইয়েচুরিকে আবার রাজ্যসভায় পাঠান, আপনাদের পশ্চিমবঙ্গ থেকে আপনাদের নিজস্ব ক্ষমতায় ইয়েচুরিকে রাজ্যসভায় পাঠানো সম্ভব নয়, কিন্তু আমরা সমর্থন দেব। এতে বোঝা যাচ্ছে ইয়েচুরির গ্রহণযোগ্যতা দলের বাইরেও। এই যে লড়াইটা, আজকে ইয়েচুরির মৃত্যু কেন আমাদেরকে ব্যথিত করেছে, আমার সাথে ইয়েচুরির ব্যক্তিগত সম্পর্ক নেই, থাকার সুযোগ নেই, ছিল না, কিন্তু ইয়েচুরির মৃত্যু নেই ব্যথিত। নিশ্চয়ই একজন ব্যক্তি মারা গেছেন, ব্যথিত, কিন্তু তার চেয়ে বেশি আমি চিন্তিত, ব্যথিত, কারণ ইয়েচুরি এই লড়াইটার ক্ষেত্রে
বিজেপি, আরএসএস, সাম্প্রদায়িক ফেসিবাদ, নয়া লগ্নি পুঁজির, নয়া উদারবাদী, নগ্ন আগ্রাসন, কর্পোরেট হামলা, এর বিরুদ্ধে ইয়েচুরি তাত্ত্বিক লড়াই, মাঠে মাঝে লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। সেই কারণে ইয়েচুরির গ্রহণযোগ্যতা, এটা কিন্তু ইয়েচুরির বৈশিষ্ট্য। এবং ইয়েচুরি সিপিআইএম দল তার এখন বিভিন্ন কারণে সিপিআইএম দলের শক্তি হ্রাস পাচ্ছে। হরকিষেণ সিং সুরজিৎ যখন ছিলেন তখন সিপিআইএম দল কিংবা বামপন্থীরা সংসদীয় রাজনীতিতে যে নির্ণায়ক ভূমিকা নিতে পারত, তখন তাদের আসন সংখ্যা ছিল 60, 40, 50-এর ঘরে। এখন সেটা নেই। কিন্তু তারপরও ইয়েচুরির ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে, ইয়েচুরির তার রাজনৈতিক প্রজ্ঞা, তার দূরদৃষ্টির কারণে বামপন্থীরা কিন্তু গুরুত্ব পেত, ইয়েচুরি গুরুত্ব পেতেন। আজকে ইয়েচুরির মৃত্যুতে এই শূন্যতাটা তৈরি হলো। এটা কিন্তু একটা সত্যি, আমি অত্যন্ত ব্যথিত, ভারাক্রান্ত। আমি ইয়েচুরির মৃত্যু মানতে পারছি না, কিন্তু আমাদের মানতে হবে। এবং এটা কোয়ালিশন পলিটিক্স, এই সবাইকে নিয়ে চলা, ব্রড বেসড প্র্যাগমেটিক মার্কসিস্ট যেটা বলতে চাইছে মিডিয়া কিংবা অন্যরা, সেটা হচ্ছে ইয়েচুরি সময়ের সাথে বর্তমান পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে ব্রডেস্ট পসিবল ম্যাক্সিমাম ইউনিটি, এই গুরুত্বটা বুঝতে পেরেছিলেন। আমার মনে আছে হিন্দু রাষ্ট্র, এই যে বিজেপির হিন্দু রাষ্ট্র, আরএসএস হিন্দু রাষ্ট্র, এর বিরুদ্ধে ইয়েচুরি 90-এর দশকে যখন বাবরি মসজিদ ভাঙ্গা হলো, তখন ফ্রন্ট লাইনে একটা কভার স্টোরি করেছিল হিন্দু রাষ্ট্রের উপর। সেই কভার স্টোরির কভার ফিচার, মানে মূল প্রচ্ছদ নিবন্ধটা কিন্তু ইয়েচুরি লিখেছিলেন। এটা কিন্তু পরবর্তী সময় বুকলেট হিসেবে বেরিয়েছে। ইট ইজ এ ভেরি হিস্টোরিক্যাল ডকুমেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার অফ হিন্দু ফেসিজম। এবং ইয়েচুরি এই তাত্ত্বিক মেধা, সাংগঠনিক দক্ষতা, এগুলো তাকে ভারতীয় রাজনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ করে তুলেছিল। এই জায়গাতেই আমি বলি, রাজ্যসভার একটা অসাধারণ বক্তব্য আছে, যেখানে উনি বলেছিলেন যে আমার বেদ পড়া আছে, আমি হিন্দু সমস্ত তথ্যভিত্তিক সমস্ত বিষয়গুলি আমার জানা আছে, সুতরাং হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্ম তার সম্পর্কে কেউ যাতে এখানে জ্ঞান দিতে না আসে। তার মূল বিষয়টা ইয়েচুরি বলেছিলেন আমার নাম, আমি তো সীতারাম, এটাও তো মাইথোলজিক্যাল নেম, সীতা এবং রাম আমার পড়াও আছে। বলেছে যে হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এক নয়, হিন্দু ধর্মকে হাইজ্যাক করছে আরএসএস, বিজেপি। অসাধারণ বক্তব্য। আরেকটা বক্তৃতা আছে আমার মনে আছে, ইয়েচুরি প্রায়ই বলতেন ওই স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা সম্পর্কে শঙ্কর দয়াল সরবার বক্তৃতা কোট করে। আরেকটা জায়গায় যেটা উল্লেখ করলেন, এই জায়গাটা যদি একটু বলেন, যে ইন্দিরা গান্ধী 75-এ যখন আমাদের জরুরি অবস্থা ঘোষিত হলো, তখন তো অ্যারেস্ট হলেন না। এটা না, ঘটনা হলো জরুরি অবস্থা জেএনইউর, এটা ইন্দিরা গান্ধী নিজে এসে শুনেছিলেন। জেএনইউর আচার্য প্রধানমন্ত্রী, জেএনইউর আচার্য হবেন, এমার্জেন্সি প্রত্যাহার হয়েছে ফেব্রুয়ারি মাস। জেএনইউর ছাত্ররা তখন ইয়েচুরি সাধারণ সম্পাদক, ইয়েচুরির নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাসনে এসে বিক্ষোভ করছিলেন। তাদের দাবি ছিল প্রধানমন্ত্রী তাদের সাথে দেখা করতে হবে এবং প্রধানমন্ত্রীকে আচার্যের পদ ত্যাগ করতে হবে। তো ইন্দিরা গান্ধীকে যতই স্বৈরতান্ত্রিক বলি, উনি কিন্তু ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে জেএনইউর ছাত্রদের সাথে বাড়ির লনে কথা বলেছিলেন। যদিও উনি মেজাজ হারিয়েছিলেন, কথা বলেছিলেন, পরবর্তী সময় পদত্যাগও করেছিলেন ছাত্রদের দাবি মেনে। এই যে দাবি সনদটা ওনার সামনেই পাঠ করেছিলেন, দাবি সনদ ইয়েচুরি ওনার সামনেই পাঠ করেন, প্রধানমন্ত্রীর সামনে পাঠ করেছেন। সেই ছবি এখনও বিভিন্ন ইউটিউবে আছে ছবিটা। আমি এই জায়গাটা থেকেই আপনার কাছে আসতে চাচ্ছি, এই যে বিষয়টা, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে ওই যে মানে প্র্যাগম্যাটিক কমিউনিস্ট যে বলা হচ্ছে সীতারাম ইয়েচুরিকে, এই জায়গায় দাঁড়িয়ে এই যে মানে এই 75-এর বা 60-এর দশকের যে রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি, এই মুহূর্তের রাজনীতি তো পরিবর্তন হয়ে গিয়েছে অনেকটাই। এখন তো সেই সুযোগ কোনো ছাত্র আন্দোলনের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেই ভিড়তেই পারবে না। এই যে জায়গা, এবং প্রধানমন্ত্রী নিজেও উদ্যোগ নেবেন না, এই যে কৃষক আন্দোলনেই নিলেন না। তো এখন এই যে জায়গাটা, এই যে পরিবর্তনটা সীতারাম ইয়েচুরির মতো মানুষ অতি সুন্দরভাবেই কি
মানে গ্রহণ করেছিলেন এবং গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। এই যে পরিবর্তনটা 60-এর দশক থেকে এই একবিংশ শতকে এসে যে রাজনৈতিক পরিবর্তন, তাকেও কি উনি পরিবর্তন করে ফেলেছিলেন, নিজেকেও পরিবর্তন করেছিলেন? নিজেকে পরিবর্তন করেছিলেন। আমি এখন সিপিআইএম দল সম্পর্কে, দলের রাজনীতি সম্পর্কে মূল্যায়ন করার সুযোগ আমার নেই। তবে সিপিআইএম দল সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর 92 সনে সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় হলো, তারপর চেন্নাইয়ে সিপিআইএমের খুব সম্ভবত 14th পার্টি কংগ্রেস হলো, সেখানে তারা সোভিয়েত বিপর্যয়ের উপর একটা প্রস্তাব গ্রহণ করলো। তখন কিন্তু সিপিআইএম দল আর যাই হোক, তারা কিন্তু মার্ক্সবাদকে পরিত্যাগ করেনি। আমাদের দেশের দুটো কমিউনিস্ট পার্টি সিপিআই এবং সিপিআইএম। ইউরোপে কি হয়েছিল, সোভিয়েত বিপর্যয়ের পর অনেক কমিউনিস্ট পার্টি রাতারাতি তাদের সাইনবোর্ড পাল্টে মার্ক্সবাদকে পরিত্যাগ করে তারা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিতে পরিণত হয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে এখানের সিপিআইএম এবং সিপিআইএম দুটোই কিন্তু মার্ক্সবাদের মূল নীতিগুলোতে তারা বলেছেন যে, ঘোষিতভাবে অন্তত বলেছেন যে আমরা মার্ক্সবাদের মূল নীতিগুলোতে আছে, মার্ক্সবাদ প্রাসঙ্গিক, মার্ক্সবাদ এখনও গ্রহণযোগ্য। সোভিয়েত ইউনিয়নে যেটা হয়েছে, মার্ক্সবাদের ফলিত প্রয়োগে বিকৃত হয়েছে, তার ফলে সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় হয়েছে। কিন্তু এর জন্য মার্ক্সবাদ সমাজবিজ্ঞান হিসাবে মার্ক্সের মূল সূত্রগুলো সমাজকে বিশ্লেষণ করার স্বার্থে, পুঁজিবাদকে বিশ্লেষণ করার প্রশ্নে মার্ক্সের মূল সূত্রগুলো এখনও সমানভাবে কার্যকর, প্রাসঙ্গিক। এটা কিন্তু সিপিআইএম বলেছে। সেক্ষেত্রে ইয়েচুরিরও অবদান ছিল। ইয়েচুরি তারা নূতন নেতৃত্ব। তো ইয়েচুরি মার্ক্সবাদী তাত্ত্বিক অবস্থান থেকেও উনি বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখালেখি করেছেন। এখন যেটা বামপন্থী আন্দোলনের বড় দুর্বলতা, এটা আমি বলবো, এখনকার বামপন্থী নেতারা কিন্তু মার্ক্সবাদের তত্ত্বগতভাবে তারা অনেকটাই দুর্বল। সেই তাত্ত্বিক পড়াশোনা, তাত্ত্বিক গভীরতা অনেক বামপন্থী নেতারাই নেই, এটা ঘটনা। কিন্তু ইয়েচুরির ক্ষেত্রে কিন্তু সেটা বলা যাবে না। ইয়েচুরি কিন্তু তার সব ব্যাখ্যার সাথে আমরা একমত না হতে পারি, কিন্তু উনি কিন্তু মার্ক্সীয় অর্থনীতি, মার্ক্সীয় ফিলোসফি এগুলো ভালোভাবেই বুঝেছিলেন, বুঝে ওনার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এগুলো তার লেখাগুলো পড়লেই বোঝা যায়, তার ডেপথ ছিল, মার্ক্সবাদী তত্ত্বে তার গভীর অধ্যয়ন ছিল। সেটাকে বর্তমান পরিস্থিতিতে প্রয়োগ করার চেষ্টা করেছেন। প্রয়োগ করতে গেলে তারা ভুল করতে পারেন, অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু তা সত্ত্বেও সার্বিকভাবে মার্ক্সবাদকে প্রয়োগ করা, পুঁজিবাদকে বিশ্লেষণ করার প্রশ্নে, সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রশ্নে ইয়েচুরি নেতৃত্বে বামপন্থীরা বিরাট ভূমিকা ছিল। ইন্ডিয়া মঞ্চ গঠন করার ক্ষেত্রে ইয়েচুরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই মুহূর্তে কি এই মঞ্চ আঘাত পাওয়ার সম্ভাবনা আছে? মঞ্চ আঘাত পাবে না, কিন্তু ইয়েচুরির অনুপস্থিতি প্রবলভাবে অনুভূত হবে। আরেকটা কথা, বামপন্থীদের তরফ থেকে ইয়েচুরিকে রিপ্লেস করার মতো নেতা এখনই আমার নজরে আসছে না। এটা আমার নজরের ভুলও হতে পারে। আমার নজরে এখনই জাতীয় স্তরে ইয়েচুরিকে রিপ্লেস করা, কেউ ইয়েচুরির সমকক্ষ হয়ে ইয়েচুরির মতো বিচরণ করার মতো নেতা কিন্তু এখনও বামপন্থীদের মধ্যে নেই। সেক্ষেত্রে ইয়েচুরির মৃত্যু একটা শূন্যতা তৈরি করবে। যদিও আমরা জানি প্রকৃতির নিয়মে কোনো শূন্যতাই চিরস্থায়ীভাবে শূন্য থাকে না, কিন্তু তবু এই মৃত্যু একটা ক্ষতি, বামপন্থী আন্দোলনের ক্ষতি, এবং এই দেশের সামগ্রিকভাবে এই যে সামাজিক ন্যায়ের আন্দোলন, গণতন্ত্র রক্ষার আন্দোলন, সংবিধান বাঁচানোর আন্দোলন, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আন্দোলন, সবটার ক্ষেত্রেই এই মৃত্যু একটা বিরাট ক্ষতি। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবাইকে গ্রহণ করতে হবে বলে আমি মনে করি। সেটাই হবে ইয়েচুরির প্রতি আমাদের শ্রদ্ধা কিংবা ভালোবাসা। একদম। আমরা ওনার সম্পর্কে সংক্ষেপে একটু আপনাদের জানিয়ে রাখি। সেটা হচ্ছে 12ই আগস্ট 1952 সালে ওনার জন্ম তামিলনাড়ুতে, মাদ্রাজ তখন ছিল, যেটা মাদ্রাজে। 1964 সালে প্রাথমিক লেখাপড়া শেষ করার পর 1964 সালে উনি দিল্লিতে চলে আসেন এবং সেন্ট স্টিভেন কলেজ থেকে পড়াশুনো করার পর তারপরে তিনি জেএনইউতে যোগদান করেন। 1975 থেকে 77 যে এমার্জেন্সি, ওই টাইমে উনি তীব্র ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং এমার্জেন্সির সময়, জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হন। এই সময় প্রসঙ্গক্রমে বলা উচিত যে ওনার সঙ্গে যারা ছিলেন তাদের তো উল্লেখযোগ্য হলো প্রকাশ কারাত এবং বিজেপির যিনি প্রয়াত ত্রিপাঠী এবং অরুণ জেটলি, ওরাও ছিলেন। এবং পরবর্তী সময়ে 1974 সালে তিনি এসএফআইতে যোগদান করেন
এবং 1984 থেকে 1986 সাল পর্যন্ত সর্বভারতীয় এসএফআই-এর সাধারণ সম্পাদক হিসেবে তিনি স্থায়ী ছিলেন। ওই সময় থেকে ত্রিপুরার সঙ্গে কিন্তু তার একটা যোগাযোগ স্থাপিত হয় ব্যাপকভাবে। 1975 সালেই উনি সিপিআইএম দলের সদস্য হিসেবে সদস্যপদ পান এবং 1992 সালে পলিট ব্যুরোর সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন। এই যে তার ধারাবাহিকতা, সেটার সঙ্গে পুরুষোত্তমদার কথাটাই ঠিক যে কমিউনিস্ট আন্দোলনে হঠাৎ করে কেউ আসতে পারে না, ধীরে 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 ওপরে ওঠার যে সিঁড়িটা, সেটা সীতারামই দেখিয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবেই আজকের দিনে দাঁড়িয়ে খবরদার কথা নয়, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং আশা করছে তার শোকসন্তপ্ত পরিবার এই আঘাত কাটিয়ে উঠবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে